সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর ইশতেহার পেশ করেছেন আমির জামাত। তো এই ইশতেহারের মধ্যে গণমানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়েছে। তিনি তার ইশতেহারের শুরুতেই বলেছেন এটা কোনো জামাত ইসলামীর ইশতেহার না, অথবা তিনি এই নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামের বিজয় চান না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। তো বাংলাদেশের 55 বছরে আমরা একটা বঞ্চনার মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের যে ফেসিবাদী কাঠামো এবং এখানকার দীর্ঘদিনের যে শোষণ, সেই শোষণ মুক্তির জন্য আমাদের যে ইশতেহার দরকার, আমার কাছে মনে হয়েছে এই ইশতেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। এবং এখানে আমাদের ইশতেহারে আমার সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে, 5টা জিনিসকে তারা হা বলেছেন এবং 5টা জিনিসকে না বলেছেন। যে 5টা জিনিসকে তারা হা বলেছেন, সবসময় ঐক্যের বিষয়ে তারা হা বলেছেন। 54 বছর পরে আজকে বাংলাদেশে একটা আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে, জুলাই বিপ্লব পরবর্তী। তো আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। ন্যাশনাল কনসেনসাসের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার। সততার প্রশ্নে তারা সবসময় ইয়েস বলেছেন। তো আমাদের এই বাংলাদেশে যদি দেখি 55 বছরে আমাদের যারা নেতৃত্ব পর্যায়ে যারা ছিল, তারা বিভিন্ন ধরনের গল্প বলেছে সততার, কিন্তু তাদের যখন কর্মকাণ্ড দেখি তখন আমরা এই সততার মধ্যে তাদের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখতে পাইনি। তো জামাত ইসলামী বলেছে তারা সততার ব্যাপারে তারা সবসময় ইয়েস বলবে এবং তারা তাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ করবে। একই সাথে কর্মসংস্থানের কথা বলেছেন যুবকদের জন্য। বাংলাদেশে যারা বেকার আছে সকল যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রায় 50 লক্ষ যুবকের জন্য কর্মসংস্থান করার কথা বলেছেন। দক্ষতার কথা বলেছেন। আমরা জানেন আজকে বাংলাদেশ আমরা একটা ডেমোগ্রাফিক ডেভিডেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই যে অধিকাংশ মানুষরা এখন হচ্ছে যুবক, তাদেরকে দক্ষতার মাধ্যমে তাদেরকে কর্মক্ষম করা, সেই ব্যাপারে জামাত ইসলামী ফোকাস করেছে এবং এর বাইরেও আরও একটি বিষয় ফোকাস করেছে। আর 5টা জিনিসকে সবসময় নো বলেছে। এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি, যে দুর্নীতির মধ্যে দিয়ে আমাদেরকে বাংলাদেশ সবসময় যেতে হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি দুর্নীতি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। তো এই দুর্নীতি যেন আর কখনো ফিরে না আসে, সে জায়গায় তারা সবসময় দুর্নীতিকে তারা সবসময় বলেছে লাল কার্ড দেখাবে। চাঁদাবাজি, যে চাঁদাবাজি বাংলাদেশ রাষ্ট্রের আমরা গত 55 বছর ধরে দেখতেছি এবং জুলাই বিপ্লব পরবর্তী চাঁদাবাজিটা সবচেয়ে বেশি প্রকট আকারে আমরা একটা দলের সাথে দেখতে পেয়েছি তারা চাঁদাবাজির সাথে জড়িত। তো এই চাঁদাবাজিকে তারা সবসময় বলেছে জিরো টলারেন্স থেকে ঘোষণা করেছে। এরপর ফেসিবাদ প্রশ্নে, ফেসিবাদী যে কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া এবং ফেসিবাদী কেউ যেন ভবিষ্যতে কেউ ফেসিস হয়ে উঠতে না পারে, সে কারণে গণভোটে হাকে বিজয় করা, সেটার জন্য তাদের এই জায়গায় কথা ছিল। এরপর হচ্ছে আধিপত্যবাদ, যে আধিপত্যবাদী শক্তির মাধ্যমে আমাদেরকে বাংলাদেশকে সবসময় ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে সবসময় নো বলবে এবং একই সাথে হচ্ছে সন্ত্রাস রাহাজানের বিরুদ্ধে। তো সব মিলিয়ে সকল মানুষকে এখানে অ্যাড্রেস করা হয়েছে, একজন কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশার যারা আছে সকল মানুষদেরকে অ্যাড্রেস করা হয়েছে। মহিলাদের নারীদের জন্য বলা হয়েছে, তাদের অধিকার সুরক্ষা, তাদের কর্মসংস্থানের বিষয়ে কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে মেডিকেল কলেজ স্থাপন করা, চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসা, যারা ব্যবসায়ী আছে তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা। আমাদের যে শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষা ব্যবস্থায় আলটিমেটলি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিকতা সম্পন্ন তরুণ তৈরি হচ্ছে না, দক্ষ জনগোষ্ঠী তৈরি হচ্ছে না। তো এই শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের ব্যাপারে জামাত ইসলাম সুস্পষ্ট আমরা রূপরেখা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে যেই আরেকটি বিষয় বৈষম্য, যে বৈষম্য আমরা দেখতে পেয়েছি আমাদের এই জুলাই বিপ্লব হয়েছে কোটা ব্যবস্থার বিরুদ্ধে। তো এই বাংলাদেশে যেন আর কখনো এই বৈষম্য নীতি না আসে, সেটার বিরুদ্ধে তারা কথা বলেছে। এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে পরিবারতন্ত্র, যে পরিবারতন্ত্রের মাধ্যমে দেখা গেছে এখানে রাজা ছেলে রাজা হয়, সেটা যেন আর না হয়, বরং মেধা যোগ্যতা দিয়ে এখানকার যারা জনগণের যারা প্রতিনিধি হবে তারা যেন এখানে নেতৃত্ব দিতে পারে এবং যারা সামনে হচ্ছে শাসক হবে তারা জনগণের সেবক হবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া, এটা হবে তাদের মূল দায়িত্ব। তো সব মিলিয়ে 55 বছর ধরে মানুষের যে অব্যক্ত কথাগুলো আছে, সেই অব্যক্ত কথাগুলো আজকে জামাত ইসলামের ইশতেহার আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, নির্বাচনের ছাত্র শিবিরের ভূমিকা কি হবে? একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে যে নির্বাচনের দিন হচ্ছে কেন্দ্র দখল করা হবে বা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের, সেক্ষেত্রে ছাত্র শিবির কি করবে? আচ্ছা, এটা আমাদের ছাত্র শিবিরের দায়িত্ব না, বাংলাদেশের যারা তরুণরা আছে এবং সকল নাগরিকদের দায়িত্ব এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার ক্রেডিবল করার জন্য যা যা করা দরকার সেটার জন্য ব্যবস্থা করা। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সকল যারা অংশীজন আছে, এখানে যারা প্রার্থীরা আছে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, প্রতিটি কেন্দ্রগুলোকে নিরাপদ রাখা এবং এই জায়গা থেকে ছাত্রদের জায়গা থেকে নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রগুলোকে পাহারা দেওয়া, যেন সকল নাগরিকরা, গত 16 বছর আমরা কেউ ভোট দিতে পারি না, সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে সেই নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সে দায়িত্ব পালন করব। নির্বাচন কমিশন যদি সে জায়গায় ব্যর্থ হয় অথবা কোনো রাজনৈতিক দল যদি পেশি শক্তি প্রদর্শন করে কেন্দ্র দখল করতে চায়,
তাহলে সেটা আমরা হইতে দিব না, তাহলে আরেকটা জুলাই নেমে আসবে বাংলাদেশে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, কোনো সংশয় আছে? এখন পর্যন্ত আমরা উদ্বিগ্ন। নির্বাচন কমিশনের যে আমরা অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন একটা দলের দিকে হেলে পড়েছে। আপনারা দেখতে পেয়েছেন সম্প্রতি বিএনসিসিকে নির্বাচন কমিশন তারা বাদ দিয়েছে কেন্দ্রগুলোতে তাদের যে হচ্ছে দায়িত্ব পালন থেকে। তো আমরা দেখতে পেয়েছি যারা বিএনসি সদস্যরা আছে তারা কিন্তু এই বিষয়গুলোতে তারা অনেক বেশি কম্পিটেন্ট। তো এটা একটা দলের তাদের হচ্ছে অভিযোগের ভিত্তিতে এটা বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন দেখা যাচ্ছে একটা দল যখন কোনো বিষয়ে অভিযোগ করছে তখন তাদের পক্ষে তারা অবস্থান নিচ্ছে, কিন্তু ছাত্রদের যে অবস্থান, নাগরিকদের যে অবস্থান, সেই বিষয়কে তারা তোয়াক্কা করছে না। তো আমরা আশা করব নির্বাচন কমিশনের জায়গা থেকে তারা কোনো দলের দিকে হেলে পড়বে না, বরং একটা সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য তাদের যে হচ্ছে কাজ, সেই কাজটা তারা প্রফেশনালিজমের মাধ্যমে তারা সেটা নিশ্চিত করবে। ইস্তেহারে থাকি, ইস্তেহারে শিক্ষা ও যুবকদের জন্য এই ইস্তেহার